বা মানসিক ক্ষমতা, ইংরেজিতে যাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্স। এসএলএসটি এডুকেশন বিষয়ের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আগের দিন দ্বিউপাদান তত্ত্ব পড়েছি, তখনই বলেছিলাম যে এই ক্লাসটা আমি পরে করাবো। বুদ্ধি বা ইন্টেলিজেন্স কি, এর বৈশিষ্ট্য কি, এর কতগুলো শ্রেণী বিভাগ আছে, কি কি এর মূল দিক আছে, সমস্ত বিষয়টি আজকের ক্লাসটা আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত দেখলে আমরা আশা করি এখান থেকে নিশ্চয়ই 2-1টি এমসিকিউ অন্তত এসএলএসটির পরীক্ষায় পাবো। সহজে যদি বলি বুদ্ধি কি, বুদ্ধি আমরা সব ক্ষেত্রেই বুঝি অপেক্ষাকৃত জটিল বা দুরূহ পরিস্থিতিতে যে ক্ষমতা সেই দুরূহ পরিস্থিতি আমাদের সমস্যা সমাধানে সাহায্য করে, তাই হলো বুদ্ধি। উল্টো বললে তো নিশ্চয় হবে না। অপেক্ষাকৃত সহজ পরিস্থিতিকে যে জটিল করে দেবে তাকে বুদ্ধি বলে, এটা বলা যাবে না। অপেক্ষাকৃত জটিল পরিস্থিতিতে আমাকে সমস্যা সমাধান করতে সাহায্য করে যেটা, তাই হলো বুদ্ধি। বলে না বুদ্ধি যস্য বলং তস্য, অর্থাৎ বুদ্ধি হচ্ছে সবচেয়ে বড় শক্তি মানুষের। এই জন্য এর আরেকটা দিক থেকে যদি বলি মেন্টাল এবিলিটি বলে, মানসিক ক্ষমতাও বলা হয়, তারই উন্নত রূপ হচ্ছে বুদ্ধি। তো আমাদের আলোচনায় বুদ্ধি কি আগে সেটা দেখব। প্রাথমিকভাবে যদি বললাম যে বুদ্ধি হচ্ছে অপেক্ষাকৃত জটিল বা সমস্যামূলক পরিস্থিতিতে যে ক্ষমতা বা যে মানসিক উপাদান আমাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে বা সমস্যা সমাধানে সাহায্য করে, তাকেই বলা হয় বুদ্ধি। এবার বুদ্ধির বিভিন্ন সংজ্ঞা আছে, অত সংজ্ঞা পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। মেইনলি 4টে ভাগে ভাগ করে বুদ্ধির সংজ্ঞাকে বিভিন্ন মনোবিদগণ ভাগ করেছেন। প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে বুদ্ধির জৈবিক সংজ্ঞা, বায়োলজিক্যাল, জৈবিক, ফিজিক্যাল। জৈবিক সংজ্ঞায় কি বলা হয়েছে? জৈবিক সংজ্ঞায় প্রাণীর অভিযোজনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অ্যাডজাস্টমেন্ট। এর থেকে আমরা অলরেডি বুঝতে পারছি আশা করি, কারণ আমরা সবাই এডুকেশন অনার্স পিজি করে আছি, এগুলো বুঝতে পারছো তোমরা, আমি জানি, তাও একবার বলছি। অভিযোজনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে মানে জৈবিক সংজ্ঞায় বলা হয়েছে বুদ্ধি হচ্ছে এমন একটি মানসিক ক্ষমতা যা আমাদের পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে চলতে সাহায্য করে। বিষয়টা কেমন? আমরা যখনই নতুন পরিবেশে যাই, পরিবেশ তো সদা পরিবর্তনশীল। আমি বাড়িতে রয়েছি, এখন আমি একটা ক্লাস করছি আমার রুমে, সেটার একটা একরকম। যখন আমি ক্লাসে স্কুলে যাই সেটার পরিবেশ আমার একরকম, যখন বাসে করে ফিরি তখন পরিবেশ একরকম, বাজার করতে যাই তখন পরিবেশ আর একরকম। ঠিক তোমার তো বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু আমাকে বিভিন্ন রকম ভাবে মানিয়ে চলতে হয়। এই যে কোথায় কোন আচরণটা করব, নিশ্চয়ই একটা বিয়ে বাড়ি যে আমি যে আচরণ করব, একটা শ্রাদ্ধ বাড়িতে যে সে আচরণ করব না। স্কুলের টিফিনে আর আমি যে আচরণ করি, নিশ্চয়ই একটা কন্ডোলেন্স বা শোক পালন হচ্ছে স্কুলে, সেখানে সে আচরণ করি না। তাহলে এক একটা পরিস্থিতি এক এক রকম মানিয়ে চলছে, আমাকে কে মানিয়ে চলতে সাহায্য করছে? এই বুদ্ধি। অর্থাৎ অপেক্ষাকৃত পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে চলতে সাহায্য করে যে উপাদান, তাই হলো বুদ্ধি। তাহলে দেখো স্টেটমেন্ট দিতে পারে কিন্তু, পরিবেশের সাথে মানিয়ে চলতে সাহায্য করাই হচ্ছে বুদ্ধি। এটা বুদ্ধির কোন ধরনের সংজ্ঞা? সহজে কিন্তু এমসিকিউ গুলো পাবে না, কিন্তু দেবে না এটা বলতে পারো না। এটা হচ্ছে বুদ্ধির, বা এটি বুদ্ধির কোন সংজ্ঞাকে সমর্থন করে, কোন তত্ত্বকে সমর্থন করে? বায়োলজিক্যাল, জৈবিক সংজ্ঞাকে সমর্থন করে। এখানে মনোবিদ, বিখ্যাত মনোবিদ স্টার্ন যে সংজ্ঞাটা দিয়েছে, এত সংজ্ঞা তো মুখস্থ করা সম্ভব না, কিন্তু জেনে রাখবে। পাই টু পাই তোমার যেহেতু সংজ্ঞা আমাদের এখানে লেখা আসবে না, মুখস্থ করবার দরকার নেই, কিন্তু ধারণাটা রাখার চেষ্টা করবে যে জীবনের নতুন পরিস্থিতিতে অভিযোজন করার ক্ষমতাই হলো বুদ্ধি। স্টার্ন হচ্ছে তাহলে কি জৈবিক সংজ্ঞা। এতক্ষণ যা বললাম সেই কথাটা কিন্তু স্টার্নের কথাটাই ভাঙিয়ে চুরিয়ে মনে হয় বলছিলাম, যে জীবনের নতুন পরিস্থিতিতে অভিযোজন করার ক্ষমতাই হলো বুদ্ধি। এটি কার কথা? এটা স্টার্নের কথা। এটা কোন ধরনের সংজ্ঞা? এটা হচ্ছে বুদ্ধির জৈবিক সংজ্ঞা। সেকেন্ড, চারটে দিক থেকে ভাগ করা যায় বলেছি। আর একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে এডুকেশনাল ডেফিনেশন, বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞা। এই শিক্ষামূলক সংজ্ঞায় কি বলা হয়েছে? শিক্ষামূলক সংজ্ঞায় বুদ্ধিকে বলা হয়েছে যে মানুষের কতগুলি ক্ষমতার সমারোহ বা সমন্বয় হলো বুদ্ধি। মানুষের মধ্যে কতগুলো ক্ষমতা আছে, সেই ক্ষমতার সমারোহ বা সমন্বয়, যাই বলি না কেন, সেই ক্ষমতার সমন্বয় বা সমন্বয় হচ্ছে মানুষের বুদ্ধি বলবে। অর্থাৎ শিখন ক্ষমতার উপরে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যক্তির কিসের উপরে? শিখন ক্ষমতা, লার্নিং, শেখা। তুমি কতটা শিখতে পারছো, অর্থাৎ একটা ব্যক্তি কতটা শিখতে পারছে, কত দ্রুত শিখতে পারছে, যে এবিলিটিটা তাকে শিখতে সাহায্য করছে, সেটাই হচ্ছে বুদ্ধি। কেলভিন, হোলিংওয়ার্ড এরা হচ্ছে বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞার সমর্থন করেছেন। কেলভিন আছে, হোলিংওয়ার্ড আছে, তারা বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞাকে কিন্তু সমর্থন করেছে।
এরপরে যেটা আসছে 3 নম্বরে মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা। কেন এত ডিটেলস যাচ্ছি আমি পরে বলবো। এটা মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা। বুদ্ধির 4টে সংজ্ঞার 3য় নম্বর যেটা, সেটা হচ্ছে মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা। কি বলা হয়েছে এই সংজ্ঞায়? এই সংজ্ঞায় বলা হচ্ছে বুদ্ধি হচ্ছে কতগুলি মানসিক ক্ষমতার সমন্বয়। আমাদের মধ্যে কতগুলো মানসিক ক্ষমতা আছে, এবিলিটি আছে, যা একত্রিত হয়ে একমাত্র বুদ্ধি তৈরি করে বা বুদ্ধি ঘটায়। সেগুলো কি কি? সেগুলোর মধ্যে আছে তোমার বোধগম্যতা। আমি একটা একটা করে সংক্ষেপে বলবো, বেশি তো বলতে পারবো না, সময় অনেক বেশি লেগে যাবে। বোধগম্যতা মানে শিখনের মাত্রার মধ্যে আছেন আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সে আন্ডারস্ট্যান্ডিং। বোধগম্যতা মানে বুঝতে পারা। এই বুঝতে পারা, কে কত দ্রুত বুঝতে পারছে এটা নির্ভর করছে বুদ্ধির উপর। এটা হচ্ছে বুদ্ধির উপর। শুধু এটা নয়, আরো 3টের কথা বলেছি। আর একটা ডিসকভার বা আবিষ্কার। এই আবিষ্কার পদ্ধতি বলে একটা পদ্ধতিও আছে আমাদের শিখনের। আবিষ্কার, ডিসকভার, অর্থাৎ এই আবিষ্কার মানে কি একদম স্টিফেন এর মতন, হকিং এর মতন বা আইনস্টাইনের মতন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করবো, সেই আবিষ্কার মানে তাই নয়। ছোট ছোট বিষয় আমরা প্রতিদিন আবিষ্কার করি। আমার এই জামার বোতামটা হঠাৎ করে ছিঁড়ে গেছে রাস্তায়, তো আমাকে ওখান থেকে প্রেস্টিজ বাজিয়ে আসতে হবে। একটা সেফটি পিন জোগাড় করে লাগিয়ে নিলাম, এমন ভাবে ভেতরে লাগালাম বোঝাও যাচ্ছে না। এই যে ওই সময়ে দাঁড়িয়ে সেটাও পাচ্ছি না, এমন একটা সিচুয়েশন, কিন্তু তোমাকে ওই পরিস্থিতিতে যেতে হবে। দেখো, এটাই তোমার ক্রিয়েটিভিটি, এটাই আবিষ্কার হয়েছে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি। এমন একটা সিচুয়েশন, সেই খোলা বোতামে আমি যেতে পারছি না, কি করছি, পাশে দেখছি বেল গাছ আছে, একটা কাটা নিয়ে এইভাবে করে ভেতর দিয়ে এমন ভাবে দিয়ে দিলাম, মোটামুটি তখনকার মতন সেটিং হলো। মাথাটা একটু ভেঙে দিলাম ঢোকানোর পরে, যাতে পারলে স্কিনে খোঁচা লাগতে পারে। বোঝাই যাচ্ছে না আমার যে আমার বোতাম নেই। নিশ্চয়ই সবাই আমার বোতামের দিকে ভেবে থাকি, লক্ষ্য করছে না। সেই সময়টাকে তুমি ট্যাকেল করে আসলে। এই ধরনের প্রচুর সিচুয়েশন। এই যে ওই উদ্ভূত সমস্যাটা সমাধান করার জন্য আবিষ্কার, এটাই ডিসকভার। আর যেমন আছে একাগ্রতা। একাগ্রতা, কনসেন্ট্রেশনটা তো খুব দরকার আমাদের। একাগ্রতা বা কনসেন্ট্রেশন কোনো বিষয়ের প্রতি একভাবে হয়ে থাকে। আর হচ্ছে বিচারকরণ। এই 4টে বিশেষ ক্ষমতার কথা বলেছে। এই 4টে ক্ষমতা কি? মানসিক ক্ষমতা। মানসিক ক্ষমতা সংক্রান্ত বুদ্ধির সংজ্ঞায় বলা হয়েছে বুদ্ধি হচ্ছে কতগুলো মানসিক ক্ষমতার সমারোহ। সেগুলো কি কি? বোধগম্যতা, আবিষ্কার, একাগ্রতা, বিচার করেন। তাহলে জৈবিক সংজ্ঞা, শিক্ষামূলক সংজ্ঞা, মানসিক সংজ্ঞা 3টে বললাম। আর একটা আছে, বোর্ডে যেহেতু জায়গা হচ্ছে না, এই জন্য মুছে নিচ্ছি। 4 নম্বরে যেটা আছে পরীক্ষা নির্ভর সংজ্ঞা। পরীক্ষা নির্ভর সংজ্ঞা। পরীক্ষা নির্ভর সংজ্ঞায় কি বলা হয়েছে? পরীক্ষা নির্ভর সংজ্ঞায় তোমার যে বুদ্ধির পরীক্ষামূলক ফল, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে যে রেজাল্ট আসছে কোনো একটা বিষয়, তার উপর নির্ভর করছে। পরীক্ষামূলক ফলের সবচেয়ে বড় সমর্থক হচ্ছে থর্নডাইক। আমরা তো থর্নডাইকের প্রচেষ্টা ভুল পড়বো, আমরা খুব ডিটেলস পড়বো, তোমরা পড়েছো, তোমাদের চেনা মানুষ। এই থর্নডাইক হচ্ছে এই বুদ্ধির পরীক্ষা নির্ভর সংজ্ঞার একজন, বা পরীক্ষা নির্ভর বুদ্ধির কিন্তু সমর্থক। তিনি যেমন বলেছে, তিনি থর্নডাইক কি বলেছে, বুদ্ধি হচ্ছে আদর্শ প্রতিক্রিয়া করার ক্ষমতা। থর্নডাইকের শিখন কৌশলে তোমরা জানবে উদ্দীপক প্রতিক্রিয়া, সেই বন্ধন, এসআর বন্ডের কথা বলা হবে, ঠিক সেটা তো উদ্দীপক প্রতিক্রিয়া। তিনি বলেছেন বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে আদর্শ প্রতিক্রিয়ার ক্ষমতা। যার যত বুদ্ধি আছে সে তত সঠিকভাবে প্রতিক্রিয়া করতে পারবে। তাহলে এই হচ্ছে বুদ্ধির 4টে। তাহলে সংজ্ঞা 4 ভাগে ভাগ করলাম আমরা। জৈবিক সংজ্ঞা বললাম, শিক্ষামূলক বললাম, মানসিক ক্ষমতা সংক্রান্ত বললাম, আর কি বললাম? পরীক্ষা নির্ভর বললাম। এবার এর পরে যেটা আসছে সেটা হচ্ছে এবার এখান থেকে দেখো বুদ্ধির কোন একটা নির্দিষ্ট সংজ্ঞায় কিন্তু আমরা যেতে পারছি না। তাহলে বুদ্ধির আসল সংজ্ঞা কি? এই নিয়ে বিতর্ক এখনো চলছে। সবাই বলছে সবগুলোই ঠিক, কিন্তু এক্সাক্ট কোনটাকে আমি বুদ্ধি বলবো, কোনো সংজ্ঞা না পেয়ে সংজ্ঞার বদলে মনোবিদগণ এর বিবরণের উপরে জোর দিলেন। আমাকে বিষয়টা কিরকম, আমি তোমার কাছে একটা অচেনা একটা মানুষ, কিন্তু আমাকে তুমি চিনতে পারছো না কিছুতেই, তখন কিছুতেই আইডেন্টিফাই করা যাচ্ছে না, ডেফিনাইট সংজ্ঞায়িত করতে পারছো না। তখন একমাত্র উপায় কি? আমার বিভিন্ন দিক দেখে দেখে বিবরণ দেওয়া। এই লোকটির হাইট এরকম, এই লোকটি এইভাবে কথা বলে, এই লোকটি এইখান থেকে এইখানে এসছে, এই লোকটি এই ধরনের পোশাক পরে। তাহলে বিবরণগুলো যদি সমস্ত ডাইমেনশন থেকে আমি দেখি, তাহলে কিন্তু তার একটা পরিচয় পাওয়া যাবে, একটা ধারণা তৈরি হয়ে যাবে। ঠিক সেটাই মনোবিজ্ঞান করলেন যে বুদ্ধির সরাসরি সংজ্ঞা তো কারোরটা ফেলা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? বুদ্ধির আমরা বরঞ্চ কতগুলো মাত্রা দেখি,
কতগুলো বিবরণ দেখি, সেক্ষেত্রে গ্যারেট এবং স্টাউট আছে, স্ট্যাডার্ট আছে, এরা বিভিন্ন মতাদর্শের কথা বলেছেন বুদ্ধিতে। স্ট্যাডার্ট বলে একজন বিখ্যাত মনোবিদ, এইগুলো কিন্তু খুব ভালো করে একটু নোট রাখতে হবে। স্ট্যাডার্ট বলে মনোবিদ কি বললেন তিনি, তার একটা বিখ্যাত বই আছে জানো তো, স্ট্যাডার্টের বিখ্যাত বইটা হচ্ছে মিনিং অফ ইন্টেলিজেন্স। এই নামটা একটু মনে রাখার চেষ্টা করুন, মিনিং অফ ইন্টেলিজেন্স। আমি না ইন্টেলিজেন্স বানানটা এখানে তো আছে, পুরোটা লিখলাম না। মিনিং অফ ইন্টেলিজেন্স বইটির লেখককে স্ট্যাডার্ট। তার এই বিখ্যাত গ্রন্থ কিন্তু এটা। মিনিং অফ ইন্টেলিজেন্স গ্রন্থে কি বললেন, যে বুদ্ধির 9টি গুণ আছে। এই 9টি গুণ বা মাত্রা অনুযায়ী যদি আমরা বুদ্ধিকে বিচার করি, তাহলে বুদ্ধির কিছু সংজ্ঞা বা বুদ্ধির স্বরূপটা আমাদের সামনে চলে আসবে। তো এই স্ট্যাডার্ট বুদ্ধির যে 9টি গুণের কথা বলেছে, সেইটা আমরা আগে দেখে নেব এবার। তাহলে স্ট্যাডার্ট তার 9টি গুণের কথা বলেছে। কোথায় বলেছে? মিনিং অফ ইন্টেলিজেন্স গ্রন্থে বুদ্ধির 9টি গুণের কথা বলেছে। এটা কিন্তু মাত্রা নয়, গুণ। এক হচ্ছে কাঠিন্য, বলছে বুদ্ধি কি সেটা বিচার করবার জন্য প্রথমে দেখতে হবে কাঠিন্য। কঠিনমূলক পরিস্থিতিতে কি ধরনের আচরণ করছে অপেক্ষাকৃত সেটা কাঠিন্য বলতে সহজে বলছি, সংক্ষেপে বলছি আমি, এটা নাহলে অনেক বড় হয়ে যাবে, প্রচুর কিছু বাকি এখনো। জটিলতা, অপেক্ষাকৃত জটিল পরিস্থিতিতে, যেটা সংজ্ঞাতেও বলেছি, যখন কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি হয়, সেই সময় ব্যক্তি যে আচরণ করে সেটা পর্যবেক্ষণ করলে যে ক্ষমতাটা কাজ করে, সেটাই হচ্ছে বুদ্ধি। বিমূর্ততা মানে এক কথা সহজে বলেছিলাম, যার মূর্তি নেই। চিন্তা, কল্পনা, সততা, অনুগ্রহ, এই যে যার কল্পনা না, সেই রকম পরিস্থিতিতে ব্যক্তি কি ধরনের আচরণ করছে, কিভাবে রিয়াকশন করছে, সেটাই হচ্ছে বুদ্ধি। প্রতিক্রিয়া, প্রত্যেকটা উদ্দীপকের একটি প্রতিক্রিয়া থাকে। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, তা যখনই কোনো উদ্দীপক আমাকে উত্তেজিত করে, আমি তার একটা রেসপন্ড করি বা প্রতিক্রিয়া করি। কোন উদ্দীপকের প্রেক্ষিতে প্রাণী কত দ্রুত এবং সফল প্রতিক্রিয়া করছে, সেটাও কিন্তু বুদ্ধির উপর নির্ভর করছে। তাহলে এটা দেখেও বুদ্ধি নির্বাচন করা যায়। অভিযোজন, বারবার সে জৈবিক সংজ্ঞায় বলা হয়েছে। অভিযোজন মানে অ্যাডজাস্টমেন্ট, বাঙালি ইংরেজি ভালো বুঝি। অ্যাডজাস্টমেন্ট, মানিয়ে চলা। অপেক্ষাকৃত নতুন পরিস্থিতিতে ব্যক্তি কিভাবে মানিয়ে চলছে, সে মানিয়ে চলা যে ভেতর থেকে যে পাওয়ারটা, এবিলিটিটা আমাকে মানিয়ে চলতে সাহায্য করছে, সে হচ্ছে বুদ্ধি। সামাজিক মূল্য, সমাজে কোন বিষয়টাকে আমি মূল্য দেব, কোনটাকে কম মূল্য দেব, কোনটাকে বেশি মূল্য দেব, সেই আচরণের উপর ডিপেন্ড করবে আমার ভ্যালু সোসাইটিতে, কিন্তু সেটাও বুদ্ধি। সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, নতুন কিছু করার ক্ষমতাকেই বলা হয় সৃজনশীলতা। প্রত্যেকের মধ্যে সৃজনশীল গুণ থাকে, এবার কোথায় কতটা বিকশিত হচ্ছে সেটা বুদ্ধির উপর নির্ভর করে। একাগ্রতা, কনসেন্ট্রেশন, এটা তো খুব প্রয়োজনীয় একটি জিনিসের কথা তিনি বলেছেন স্টার্ট, যে এই যে আমি কোনো বিষয়ের প্রতি কতটা একাগ্র হব, কিভাবে রিয়্যাক্ট করব, সেটাও বুদ্ধির উপর ডিপেন্ড করছে। প্রাক্ষোভিক নিয়ন্ত্রণ, অর্থাৎ প্রক্ষোভকে কন্ট্রোল করা। আমাদের প্রক্ষোভ কি? ইমোশন, আমাদের আবেগমূলক অনুভূতিগুলি হচ্ছে প্রক্ষোভ। রাগ, দুঃখ, ভালোবাসা, ঘৃণা করা, হাসি, কান্না, তাই তো, এগুলো হচ্ছে প্রক্ষোভ। সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারা হচ্ছে বুদ্ধি। তাহলে স্ট্যাডার্ট কটা গুণের কথা বলেছে? বুদ্ধির 9টা। কোথায় বলেছে? মিনিং অফ ইন্টেলিজেন্স। এবার এখান থেকে যেটা আসছে, তাহলে বুদ্ধির কার্যকরী সংজ্ঞা কি? দেখো, বুদ্ধির সংজ্ঞা নির্ণয় করা সত্যিই খুব কঠিন কাজ। এবারে বুদ্ধির কার্যকরী সংজ্ঞা দিতে যেও বিভিন্ন মনোবিদ, তার মধ্যে আমরা যাদেরকে খুব চিনি, খুব উল্লেখযোগ্য, তারা হচ্ছে ক্যাটেল এবং হেব, এই দুজনের কথা। এরপরে আমরা বুদ্ধির শ্রেণী বিভাগ করবো, সবচেয়ে ইম্পর্টেন্ট, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এ বুদ্ধি, বি বুদ্ধি, সি বুদ্ধি, তরল বুদ্ধি, কেলাসিত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, সমস্ত পরে বলবো, এই ক্লাসেই বলবো। এই ক্যাটেল এবং হেব, এই দুজন বিশেষত, অনেকেই বলেছেন তারা এর মধ্যে সবচেয়ে বেশি ইনভলভ। তারা যে কার্যকরী সংজ্ঞা, শ্রেণী বিভাগে তো তারা আলাদা বলেছেন, কার্যকরী সংজ্ঞার ক্ষেত্রে 3টে ডাইমেনশন বা 3টে বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন। প্রথম যে তারা বলেছেন সম্পর্ক খুঁজে পাওয়ার ক্ষমতা। বুদ্ধির কার্যকরিতা বোঝা যায় সম্পর্ক খুঁজে পাওয়ার ক্ষমতা। সম্পর্ক খুঁজে পাওয়ার ক্ষমতা মানে কোন দুটো বিষয়ের মধ্যে কি রিলেশন, মেঘের সাথে বৃষ্টির কি সম্পর্ক, গরমের সাথে আমাদের মানুষের স্বাস্থ্যের কি সম্পর্ক, যে কোনো দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া, খুঁজে বের করাটাকে তারা বলেছে বুদ্ধি, কার্যকরী ভাবে। আর সেকেন্ড হচ্ছে বৈপরীত্য খুঁজে পাওয়া। বৈপরীত্য মানে অপোজিটটা, অপোজিট, এটার বিপরীত কি হতে পারে? শীতকালে বৃষ্টি হয় না, তাহলে গরমকালে কি হতে পারে?
মিষ্টি হতে পারে। এই যে বৈপরীত্য, বিপরীত সম্পর্ক খুঁজে পাওয়াটাও কিন্তু বুদ্ধির ব্যাপার। শুধু মিল খুঁজে পেলে হবে না, কতগুলো বিষয়ের মধ্যে কোনটা অমিল আছে, এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে কোনটা মিল কোনটা অমিল, এই অমিল খুঁজে পাওয়া সেটাও একটা বুদ্ধির বৈশিষ্ট্য। তৃতীয় কার্যকারিতা যদি আমরা বুদ্ধির দেখি, সেটা হচ্ছে এই দুটোর সমন্বয়, অর্থাৎ কোথায় মিল কোথায় অমিল সব সঠিকভাবে ব্যাখ্যা করতে পারার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। আমি জানি আমার এই তো যা বলছি অনেকের কাছে, কারো কাছে অন্তত মনে হবে এই জিনিসগুলো আমি তো শুনিনি, আমরা তো অন্যভাবে পড়ে এসেছি, কিন্তু অন্যভাবে একই জিনিস, আমি তো নতুন তত্ত্ব আবিষ্কার করছি না, যা আছে সেগুলোই বলছি। তাহলে যদি আমরা দেখি কার্যকরীভাবে বুদ্ধিকে তিনটে ভাগে ভাগ করা যায়, মানে সংজ্ঞাগুলোকে সম্পর্কযুক্ত করার ক্ষমতা, বৈপরীত্য ক্ষমতা, আর এই দুটোর মধ্যে সমন্বয়। এবারে আমরা আলোচনা করব বুদ্ধির বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো আমি লিখে নিয়েছি, একটা একটা করে আলোচনা করব। বুদ্ধি বা মানসিক ক্ষমতা বা ইন্টেলিজেন্সের মূল বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে মানসিক ক্ষমতা। বুদ্ধি কি মানসিক ক্ষমতা, মেন্টাল এবিলিটি। এটা দৈহিক ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, কিন্তু দৈহিক ক্ষেত্রের প্রভাব অনেক ক্ষেত্রে পড়ে, এটা ঠিক, কিন্তু বুদ্ধি হচ্ছে একটা কি সম্পূর্ণ একটা মানসিক ক্ষমতা। মানসিক ক্ষেত্রেই তার বিচারণ, মানসিক ক্ষেত্রেই তার প্রয়োগ, মানসিক ক্ষেত্রেই তার লালন পালন, অর্থাৎ বুদ্ধি একটি মেন্টাল এবিলিটি, মানসিক ক্ষমতা। সার্বজনীন বা সর্বজনীন, সর্বজনীন মানে বুদ্ধি সবার মধ্যে আছে। দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার বুদ্ধি নেই, কিছুটা হলেও আছে। যেমন একটা কথা আমি বলি, তোমরা যে যেমন আছো, তোমাদের ট্যালেন্ট, কিছুটা ট্যালেন্ট না থাকলে তার এডুকেশনে এমএ পাসটা করতে পারোনি, অর্থাৎ চাকরি পাবে তোমরা, ট্যালেন্ট আছে। ঠিক তেমনই বলছি, বুদ্ধি সবার মধ্যেই আছে, কিছুটা বুদ্ধি সবার মধ্যে আছে, কম বেশি হতে পারে। কারণ পরে পড়াবো, সেই যখন ইয়েগুলো আছে, টুলস অ্যান্ড টেকনিক গুলো, ইভ্যালুয়েশনের আগে মেজারমেন্ট পড়াবো, সেখানে পড়াবো বুদ্ধির অভিজ্ঞতাগুলো, তখন বলবো সেই আইকিউ দেখলে দেখা যায় কম হতে পারে, বেশি হতে পারে, আউটস্ট্যান্ডিং হতে পারে, মিনিমাম হতে পারে, জড় বুদ্ধির হতে পারে, বাট বুদ্ধি নেই এটা হতে পারে। এই জন্য সার্বজনীন। বিমূর্ত চিন্তনের ক্ষমতা, বুদ্ধি দ্বারা বিমূর্ত চিন্তনের ক্ষমতা। আমরা যে বিমূর্ত, বারবার বলি বিমূর্ত মানে সহজে বুঝবে, মনে রাখবে, যার মূর্তি হয় না, সততা, কল্পনা, ভালোবাসা, অনুভূতি বিভিন্ন, যার কোনো আঘাত পাওয়া মনে মনে যেগুলো অনুভূতি, এর কোনো মূর্তি নেই, কিন্তু আমি ভাবতে পারি, এই ভাবনার জন্য আমার বুদ্ধি লাগে। অর্থাৎ বুদ্ধি হচ্ছে বিমূর্ত চিন্তন করার ক্ষমতা। সংগতি বিধানের ক্ষমতা, এটা অনেকবার বলেছি, বুদ্ধি আমাকে কি করে, মানিয়ে চলতে সাহায্য করে পরিবর্তিত পরিস্থিতি, প্রতিটা মুহূর্তে। আমি যদি অ্যাডজাস্ট না করতে পারি, আমাকে বিদায় নিতে হবে, ডাইনোসরের মতো সব ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যাব প্রজাতি, কিন্তু আমি সেই পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাবো, উদাহরণটা সেই অর্থে বলছি। আমি সেখানে মানিয়ে চলতেই হবে আমাকে, যদি সসম্মানে থাকতে হয়, সেটা আমাকে কে সাহায্য করবে, এই বুদ্ধি। তারপরে উদ্দেশ্য পূরণ, ব্যক্তির বিভিন্ন মানসিক বা সামাজিক যে কোনো উদ্দেশ্য পূরণের সাহায্য করে বুদ্ধি। আমি কোনো একটা প্ল্যান, তোমার এখন উদ্দেশ্য স্কুল সার্ভিস ক্র্যাক করা, এসএলএসটিটা পাস করতে হবে, তোমাকে বুদ্ধি কাটিয়ে এটা করতে হচ্ছে। এই যে পড়ছো, এখানেও মেন্টাল এবিলিটি লাগছে, এটা উদ্দেশ্য পূরণে সাহায্য করে। সহজাত অর্জিত, বুদ্ধি হচ্ছে দুটো ক্ষমতার সমন্বয়। বুদ্ধি, ওই যে স্পিয়ারম্যান পড়েছি, জিআরএস, তাই তো, জেনারেল মেন্টাল এবিলিটি হচ্ছে সহজাত জন্মগত, আর স্পেশাল মেন্টাল এবিলিটি অনেকটা অর্জিত। অর্থাৎ বুদ্ধি কিছুটা সহজাত কিছুটা অর্জিত, দুটো ক্ষমতার সংমিশ্রণেই বুদ্ধি পায়। লিঙ্গগত তফাৎ, এইটা কিন্তু বিতর্কিত প্রশ্ন আসবে জানি না, আবার আসবে না। আচ্ছা, বুদ্ধির ক্ষেত্রে কি লিঙ্গগত পার্থক্য হয়? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে লিঙ্গগত বৈষম্যে বুদ্ধির তফাৎ হয় না, অর্থাৎ বুদ্ধি বেশি বা কম হওয়ার সাথে লিঙ্গগত বৈষম্যে, জেন্ডারগত কোনো তফাৎ নেই, যেটুকু পাওয়া গেছে সেটা মিনিমাইজ, সেটাকে ধরলে হবে না। আর দ্রুততা, বুদ্ধি আমাদের বিভিন্ন কাজকে কি করে, দ্রুততার সাথে সম্পন্ন করতে সাহায্য করে। আর অনেক বৈশিষ্ট্য আছে, তোমরাও জানো, জন্য ডিটেলস যাচ্ছি না। বুদ্ধির বৈশিষ্ট্য গেল, এবার আসবো বুদ্ধির শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগে আসার আগে, শ্রেণী বিভাগ করার আগে প্রকৃতিগতভাবে বুদ্ধির তিনটে শ্রেণী আছে সেটা বলে তারপরে ক্লাসিফিকেশন ডিটেলস। প্রকৃতিগতভাবে মানে সেটা কালকের ক্লাসে একটু, এটা যেটা বলছি একটু বলেছি, আর একবার একটু সংক্ষেপে বলেন। প্রকৃতিগতভাবে বা প্রথাগতভাবে বুদ্ধির তিনটে মতবাদ প্রচলিত আছে, শ্রেণী বিভাগও বলা যায়। একটা হচ্ছে রাজতন্ত্রমূলক মতবাদ। মনে করা হয় রাজতন্ত্রে কি একজন রাজা থাকে, তার কথা সবাই শুনে, বলছে বুদ্ধি এরকম আমাদের মস্তিষ্কে এমন একটি ক্ষমতা যে সমস্ত কিছুকে পরিচালনা করে, এইটাকে বলা হয় বুদ্ধির রাজতন্ত্র মতবাদ। সমাজতন্ত্র মতবাদ, সমাজতান্ত্রিক বা সমাজতন্ত্র মতবাদের সমাজতান্ত্রিক মতবাদ কি, সবাই যেখানে ইকুয়াল, সমান, সবার গুরুত্ব আছে। এই তন্ত্র মানে কতগুলো ইউনিটি বুদ্ধি উপাদান একত্রিত হয়ে আমার মানসিক ক্ষমতাটাকে, মানসিকভাবে আমাকে ব্যক্তিকে পরিচালিত করে, এইটাকে বলে সমাজতান্ত্রিক মতবাদ। আর একটা
অরাজকতা মতবাদ। অরাজকতা মানে যেখানে রাজার অস্তিত্ব নেই, আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। অরাজকতা বলতে বিশৃঙ্খলা পরিস্থিতি, যেখানে ছোট ছোট মানসিক উপাদানগুলো বিভিন্ন কাজকে তার নিজের সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী নিয়ন্ত্রণ করে। বিচ্ছিন্ন নিরপেক্ষ বলে বলা হয়েছে বুদ্ধির উপাদানকে। এই তিনটে ধারণা প্রাচীনকালে পরিচিত ছিল: রাজতন্ত্রমূলক মতবাদ, সমাজতন্ত্রমূলক বা সমাজতান্ত্রিক মতবাদ, অরাজকতাবাদ। এবার আধুনিক মতবিদগণ বুদ্ধিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ভাগ করেছে, যেখান থেকে আমরা কিন্তু এমসিকিউ এসএলএসটি তো অবশ্যই পাবো। আমি সেটাকে আগে ছক আকারে বোর্ডে লিখে নিয়ে একটা একটা করে আলোচনায় আসছি। আমি একটা চার্ট আকারে লিখে নিলাম, তোমরা দেখে নেবে, সুবিধা হবে। দেখো, প্রথমে যদি আমরা দেখি, মনোবিদ হেব বুদ্ধিকে দুভাগে ভাগ করেছে। যে কোন প্রত্যেকটা ওয়ার্ড এখানে কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। কি না, এ বুদ্ধি আর বি বুদ্ধি। তাহলে মনোবিদ হেবের মতে এ বুদ্ধির কথা কে বলেছে? মনোবিদ হেব। বি বুদ্ধির কথা কে বলেছে? মনোবিদ হেব। এবার কোনটা অবুদ্ধি, কোনটা বিবুদ্ধি, আমি আসছি। আবার ক্যাটেল বুদ্ধিকে দুই ভাগে ভাগ করেছে, একটা তরল বুদ্ধি, একটা কেলাসিত বুদ্ধি। তাহলে ক্যাটেলের মতে বুদ্ধি কয় প্রকার? দুই প্রকার। তরল বুদ্ধির কথা কে বলেছে? ক্যাটেল। কেলাসিত বুদ্ধির কথা কে বলেছে? ক্যাটেল। এইবার এইটা আগে বলে নি, এই পার্টটায় আসে। এ বুদ্ধি যা হেবের এ বুদ্ধি আর ক্যাটেলের তরল বুদ্ধি, এই দুটো এক। অর্থাৎ হেবের এ বুদ্ধির সাথে কার ক্যাটেলের কোন বুদ্ধির মিল আছে, এই দুটো একই জিনিস বলেছে। অর্থাৎ যে বুদ্ধির যে অংশটা ব্যক্তি জন্মগতভাবে পায় বা সহজাত ক্ষমতা, বুদ্ধি বলছে একটা অংশ থাকে যেটা ব্যক্তি সহজাতভাবে মানে জন্মগতভাবে বংশগতভাবে পায়, সেটাকেই হেব বলেছে এ বুদ্ধি, সেটাকে ক্যাটেল বলেছে তরল বুদ্ধি। বুঝতে পেরেছি? তাহলে যে বুদ্ধি ব্যক্তি সহজাত বা জন্মগতভাবে অর্জন করে, ক্যাটেলের মতে সেটাকে কি বুদ্ধি বলে? তরল বুদ্ধি। হেবের মতে সেটাই হচ্ছে এ বুদ্ধি। ভালো করে ছক আকারে মিলিয়ে রাখবে, এটা নিজে নোট করে নেবে খাতায়। অর্থাৎ যেটা হেবের এ, সেটা ক্যাটেলের তরল বুদ্ধি। এইবার আসছে বি বুদ্ধি। বি বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি আবার এক জিনিস। হেব যেটাকে বি বুদ্ধি বলেছে, ক্যাটেল সেটাকে বলেছে কেলাসিত বুদ্ধি। এটা কি বলছে? এটা পুরোপুরি জন্মগত বা অর্জিত নয়। জন্মগত বুদ্ধি ক্ষমতাকে কাজের মধ্যে বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে ব্যক্তি যখন যেতে থাকে, যেতে যেতে সে কিছু বুদ্ধির অর্জন করে, কর্মের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে, তার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, সমস্যা সমাধানের মধ্যে দিয়ে যা অর্জিত হয়, সেটাই হচ্ছে হেবের ভাষায় বিবুদ্ধি, ক্যাটেলের ভাষায় সেটাই কেলাসিত বুদ্ধি। যার নাম লাউ তার নামই কদু। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে নাও। তাহলে এ বুদ্ধি তরল বুদ্ধি, বি বুদ্ধি হচ্ছে কেলাসিত বুদ্ধি। জন্মগত হচ্ছে এ বুদ্ধি বা তরল বুদ্ধি, আর বি বুদ্ধি বা কেলাসিত হচ্ছে জন্মগত না, এটা পরিবেশের সাথে অর্জন। এবার দেখো, ভার্নান এই দুটোকে সমর্থন করেছে, করে দিয়ে একটা নতুন বুদ্ধির কথা বলেছে। সেই বুদ্ধিটাকে কি বলেছে? ভার্নান বলেছে তোমার যে এই ভার্নানের এই তত্ত্বটা কিন্তু অনেক পরে এসছে। 1955 সালে ভার্নান তার একটা নতুন বুদ্ধির কথা বলেছে, সেইটা হচ্ছে এই সি বুদ্ধি। সি বুদ্ধিটা কি? পরীক্ষায় মূলক ভাবে প্রাপ্ত, পরে পড়াবো যে আইকিউ, ইন্টেলিজেন্ট কোশ্চেন, যেটা সে পরীক্ষালব্ধ যে বুদ্ধির উপাদানটা, সেইটাকে তিনি নাম দিয়েছেন সি বুদ্ধি। তাহলে সি বুদ্ধির কথা কে বলেছেন? মনোবিদ ভার্নান। এই পাঁচটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এ বুদ্ধি, বি বুদ্ধি, তরল বুদ্ধি, কেলাসিত বুদ্ধি এবং সি বুদ্ধি, ভার্নান। এইবার আসছে থর্নডাইক, মনোবিদ থর্নডাইক, তার তত্ত্ব আমরা পড়বো, এই অধ্যায়ে আছে। থর্নডাইক বুদ্ধির তিনটে ভাগের কথা বলেছি: বিমূর্ত, কার্যকরী, সামাজিক। বিমূর্ত কথাটা আমি এতদিনে আশা করি তোমাদের মাথায় ঢোকাতে পেরেছি। বিমূর্ত মানে হচ্ছে যা মূর্তি হয় না, সেই সংক্রান্ত বিষয় চিন্তা ভাবনা করার জন্য একটা ক্ষমতা লাগে, সেই ক্ষমতাটা, সেই ধরনের বুদ্ধিকে বলা হয় বিমূর্ত বুদ্ধি। তাহলে বিমূর্ত বুদ্ধির কথা কে বলেছে? আসতেই পারে থর্নডাইক। অপশনে হেগেল, ক্যাটেল, এটা সেটা থাকলো, থর্নডাইক বিমূর্ত বুদ্ধির কথা বলছে। কার্যকরী বুদ্ধি হচ্ছে আমার শুধু ভাবলে চলবে না, বাস্তবে সেটা প্রয়োগ করে দেখাতে হবে। অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা, বাস্তব সমস্যা সমাধানে, বাস্তব অভিজ্ঞতা প্রয়োগে যে বুদ্ধি প্রয়োজন হয়, তাকেই বলা হয় কার্যকরী বুদ্ধি, এক্সিকিউটিভ। ওকে, এক্সিকিউটিভ যেটা কার্যকরী, শুধু চিন্তা ভাবনা করলে না, বাস্তবে প্রয়োগ করা। আর সামাজিক বুদ্ধি বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে, সমাজে মানিয়ে চলতে গেলে, অ্যাডজাস্টমেন্ট করতে গেলে যে ক্ষমতাটা প্রয়োজন হয়, যে ধরনের বুদ্ধি, সেটাকে বলছে সামাজিক বুদ্ধি। তাহলে থর্নডাইকের মধ্যে বুদ্ধি কয় প্রকার? তিন প্রকার: বিমূর্ত, কার্যকরী, সামাজিক। কি কি বললাম? বিমূর্ত,
কার্যকরী আর হচ্ছে সামাজিক। এই 3 প্রকার বুদ্ধি রয়েছে আমাদের তোমার যে থর্নডাইকের মতে। এইবার তারপরে দেখো আসছে গার্ডনার, খুব বিখ্যাত। গার্ডনারের অন্য থিওরি আছে, সেটা আমরা কিন্তু পরে পড়ব। এখানে গার্ডনার কি করেছেন, তিনি দেখো আমি লিখেছি 7টা বুদ্ধির 7টা ভাগের কথা তিনি কিন্তু বলেছেন। গার্ডনারের এই থিওরি অফ ইন্টেলিজেন্স বলে একটি বই আছে, থিওরি অফ ইন্টেলিজেন্স, সেই বইটায় তিনি এই তত্ত্বটাকে উল্লেখ করেছেন। এই সরি, তত্ত্ব বলে ভুল হবে, বুদ্ধির শ্রেণী বিভাগ করেছেন। থিওরি অফ ইন্টেলিজেন্স বইটি কার লেখা? মনোবিদ গার্ডনার। থিওরি অফ ইন্টেলিজেন্স গার্ডনার 7টা। এক হচ্ছে ভাষাগত, খুব সহজ বিষয়টা। ভাষাগত মানে ভার্বাল আমাদের যে পাওয়ার, স্পিকিং যে পাওয়ার, কথা বলবার জন্য। আরে বাবা, কথা বলা তো আমরা 1 বছর বয়সে শিখি, কিন্তু কোথায় কোন কথাটা বলতে হয় 90-ও শিখি না অনেক সময় আমরা, তাই না? সেইটা শেখাটাই বুদ্ধি। যার যতটা বুদ্ধি বেশি, কোথায় কোন ভাষা প্রয়োগ করতে হবে, সেই এইটাকে বলছে ভাষাগত বুদ্ধি। যৌক্তিকতা, রিজনিং, আমাদের তো রিজন বা যুক্তি জীবনের একটা বড় পার্ট। গার্ডনার সেটাও বলেছে, বুদ্ধির একটা ভাগ হচ্ছে যৌক্তিক বুদ্ধি। যার যতই বুদ্ধির পাওয়ারটা বেশি আছে, সে তত বেশি যুক্তি দিয়ে বিষয়টাকে খণ্ডন করতে পারবে বা যুক্তি তুলে আনতে পারবে। স্থান সংক্রান্ত বুদ্ধি, স্থান, স্পেস, যেটা কোনো একটি জায়গা চেনা জানা, তার সম্বন্ধে বিস্তারিত করা, সেইটা হচ্ছে স্থান সংক্রান্ত বুদ্ধি। সঙ্গীত ধর্মী, মিউজিক্যাল একটা বুদ্ধির ভাগের কথা বলেছেন। শরীর ধর্মী অর্থাৎ বায়োলজিক্যাল একটা বুদ্ধির কথা বলেছেন। আর লাস্ট দুটো, একটা অন্তব্যক্তি, একটা আন্তঃব্যক্তি। অন্তব্যক্তি মানে নিজের মধ্যে, নিজেকে নিজের সাথে চেনা, নিজের প্রশ্নের নিজে উত্তর দেওয়া, নিজের যুক্তিকে নিজে খণ্ডন করা, এটা হচ্ছে অন্তব্যক্তি। আর আন্তঃব্যক্তি মানে অন্য ব্যক্তির সাথে ইন্টারাকশন করার ক্ষমতা। এই হচ্ছে 7 প্রকার বুদ্ধির কথা গার্ডনার বলছেন। জীববিজ্ঞানীদের মতে বুদ্ধির 2 প্রকার, এটা আমরা জানি। একটা হচ্ছে জন্মগত আর একটা অর্জিত। জন্মগত মানে সেই জীব উপাদান, যেটা আমরা জন্মের সময় নিয়ে জন্মেছি। আর অর্জিত মানে যেটা আমার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে অর্জন করতে হয়। এই হলো বুদ্ধির শ্রেণী বিভাগ। তাহলে হেব 2 প্রকার বলেছেন, এ বুদ্ধি, বি বুদ্ধি। ক্যাটেল 2 প্রকার, তরল কেলাসিত। ভার্নান্সি বুদ্ধির কথা বলেছে। থর্নডাইক 3 রকম বুদ্ধির কথা বলেছে, বিমূর্ত, কার্যকরী, সামাজিক। গার্ডনার ভাষাগত, যৌক্তিক, স্থান সংক্রান্ত, সঙ্গীত ধর্মী, শরীর ধর্মী, আন্তঃব্যক্তি, অন্তঃব্যক্তি, 7টা ভাগে ভাগ করেছে। জীববিজ্ঞানীরা বুদ্ধির 2টো ভাগে করেছে, জন্মগত এবং অর্জিত। এই হলো বুদ্ধির প্রাথমিক ধারণা। নেক্সট ক্লাস আমি পরের বিষয়টা নিশ্চয়ই আলোচনা করবো। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।